মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময়। আমি বলতে চাচ্ছি কিন্তু যদি দিয়ে বলেছেন, আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড, আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে? আজকে একটা মিটিং হয়েছে, মিটিং এর পরিধিটা মৌলানা আজহারির মতো তো 15 লক্ষ লোকের না, মনে করেন 1500 লোকের বা 1000 লোকের, কিন্তু সব মুক্তিযোদ্ধা, 71-এর রিয়েল মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে। এই যে ইউনিটি রিপোর্টার্স ইউনিটি, যেটা গড়ে বাইরে মিলায় কোনো জায়গা ছিল না, আজকে এত হয়েছে। উপলক্ষটা ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ, কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা, আমি, আব্দুল সালাম, সাদেক খান, উলফাত এবং বীর প্রতীক, বীর বিক্রম অনেকেই, এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, উনিও বীর বিক্রম। আমরা সব একসাথে একমত, সারা বিএনপি এখন একমত, কোনো ডিফারেন্স নাই। একদিন বিএনপির মধ্যে দুদুল্যমানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে, কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে, এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে, এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে, আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না। আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি, জি, হোল্ড ইউর টাং, জিহ্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে, জনগণ সেই দিন প্রস্তুত হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেবে, আমি আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই। এটা বলার পর তিনি আরেকটা জায়গায় বলেছেন এ দেশে কেবল বাংলাদেশ পন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচনে অংশ নেবেন। আমার প্রশ্ন হল বাংলাদেশ পন্থী এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন? উনি কি বলেছেন উনি জানেন, আপনি কি বুঝেন ওনার মুখ থেকে উচ্চারিত হওয়ার পর? আমি এবং প্রশ্নের একটা সাপ্লিমেন্ট হলো উনি যাদেরকে বাংলাদেশ পন্থী বুঝিয়েছেন, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো কারা বাংলাদেশ পন্থী নয় বলে আপনি মনে করেন? আমি আপনাকে বলি, জনাব মাহফুজ আলমকে আমি চিনি না, এদেরকেও চিনি না, অন্যদেরকে চিনি না, কাউকেই চিনি না আমি। কি বিপজ্জনক অবস্থা, কারণ এরা আমার নাতির সমান, আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে, আমার ছেলের বয়স, বড় ছেলের বয়স 44 বছর, এরা আমার নাতির সমান। এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনূস সাহেব জাতিসংঘে পরিচয় করায় দিছে, সে হইল মাস্টার মাইন্ড। আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট, ওর মতো একটা ছেলে, চাল নাই চুলা নাই, আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না, কিছুই নাই, যার কোনো ইতিহাস নাই, ভূগোল নাই, অতীত নাই, বর্তমান নাই, এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া, ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না। উনি যেভাবে কথা বলে, উনি তো আফগানপন্থী, উনি তো তালেবানপন্থী, উনি তো আইএস পন্থী, আমরা বুঝি তো। তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ, ইন্ডিয়া পার হয়ে অন্য কোন দেশে। উনি আবার বাংলাদেশিদেরকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে। এত বড় বড় কথা, এটা কিন্তু এটা ইতিহাসকে একদম কলঙ্কিত করে ফেলছে। কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে, এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে। এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না। আজকে যত ঘটনাই ঘটুক, ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক, উনি যা করছে এবং করতে চাইতেছে, এইটা কোনোদিন বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না। এইটা শুরু হয়েছে। কাজে যে ছেলেটি এই কথাটা বলে, এখানে শুধু বাংলাদেশিরা থাকবে, দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে। আপনি বাংলাদেশি কিনা এটা বুঝলেন, মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বললেন।
আমি মনে করি আমাদের দর্শকরা